আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জনাব মাসুদ কামাল। আপনার অনুষ্ঠানে আসলে আমি বেশ আনন্দ অনুভব করি। তুষার ভাই, একটা জিনিস আমি বলি, আপনি নিজেও তো একজন চিকিৎসক। আপনি দীর্ঘদিন মাঠ পর্যায়ে চিকিৎসা করেছেন, চিকিৎসার কাছে ছিলেন। এই যে আমাদের অনেকগুলো শিশু, একদম শতাধিক শিশু হামে মারা গেল, মানে একদম কী বলবো, এত অসহায়ভাবে মারা গেল। তো এটা নিয়ে কিন্তু নানা ধরনের আলোচনা হচ্ছে। তো হামের টিকা দেওয়া হয় না, এটা তো অবশ্যই একটা বড় অপরাধ। মানে এটা জেনে শুনেই কিন্তু তারা এতগুলি শিশুকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। তো এই যে অপরাধটা, এই অপরাধে কি কোনো বিচার হবে না? বিচার হওয়া উচিত না? এটি একটি অবহেলাজনিত হত্যা। কেন বলছি? এর কারণ হচ্ছে যে এই মৃত্যুর অধিকাংশই প্রতিরোধযোগ্য ছিল যদি সময় মতো টিকা দেওয়া হতো এবং টিকা কার্যক্রমকে ব্যাহত না করা হতো। 2024 সালের জুন মাসে চতুর্থ এইচপিএনএসপি এটির মেয়াদ শেষ হয়, কিন্তু এরপরে পঞ্চম এইচপিএনএসপি নতুনভাবে শুরু হওয়ার কথা ছিল, কিছুটা পরিবর্তিত আকারে। কিন্তু অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং তার সাথে জড়িত ব্যক্তিবর্গ, বিশেষ করে নেতৃস্থানীয় যারা, অর্থাৎ মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা এবং উপদেষ্টার সাথে যারা ছিলেন, তারা এইচপিএনএসপি স্বাক্ষরে গড়িমসি করেন। তারা এটাকে ইমপ্লিমেন্ট বা বাস্তবায়িত করেন নাই, এই পঞ্চম সেক্টর প্ল্যানটিকে। এবং এর কারণে টিকা সংগ্রহ করা, টিকা ক্রয় করা, টিকা বিতরণ করা, টিকা প্রদান করা, এই পুরো প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। একই সাথে অন্যান্য যে ওষুধগুলি আছে সরকার বিতরণ করত, সেই অতি আবশ্যকীয় যে ওষুধগুলি, সেইগুলির সেগুলিরও যে এক ধরনের বিতরণ করা হতো, সেটিও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কিন্তু যক্ষ্মা রয়েছে, এর মধ্যে এইডস রয়েছে, এর মধ্যে অন্যান্য অসুখ রয়েছে, যেমন ম্যালেরিয়া, কালাজ্বর, কুষ্ঠ, এবং একই সাথে হৃদরোগের জন্য কিছু ওষুধ, তারপরে উচ্চ রক্তচাপের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, এগুলো যেগুলি সরকার বিতরণ করতেন অতি দরিদ্র হতদরিদ্র মানুষদের মধ্যে, সেগুলিও বাধাগ্রস্ত হয়ে যায় এবং সেগুলি বিতরণ হয় না। স্বাস্থ্যকর্মীদের বেতন বন্ধ হয়ে যায় এবং 20,000-এর বেশি স্বাস্থ্যকর্মী বেতন ছাড়া কাজ করতে থাকেন। এক পর্যায়ে বেতন না পেতে পেতে তারা আন্দোলন শুরু করেন। তখন তাদেরকে এই স্বাস্থ্য লীগ এইসব বলে উপহাস করা হয় এবং এক পর্যায়ে তারা কাজ বন্ধ করে দেওয়ার ফলে টিকা যা ছিল সেটাও দেওয়া এবং বহন করা, এটা ক্ষতিগ্রস্ত হয়। টিকার যে সংকট দেখা দেয় এবং ওষুধের সংকট দেখা দেয়, এটা নিয়ে তাদেরকে বারংবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং এই ওপিগুলি, অর্থাৎ যারা এই অপারেশনগুলি চালাতেন, এরা চিঠি দিতে থাকে। 38টা এরকম আলাদা আলাদা কর্মসূচি ছিল, এরা সবাই চিঠি দিতে থাকে এবং এই যে চিঠি, সেই চিঠিতে তারা কর্ণপাত না করে বসে থাকেন এবং শেষ পর্যন্ত তারা মার্চ মাসে এসে এইচপিএনএসপি বাতিল করে দেন এবং নিজেরা এই কাজটি করবেন বলে সিদ্ধান্ত নেন। তারপরে ছোট ছোট করে এই ক্রয় প্রক্রিয়া শুরু হয় এবং এক পর্যায়ে এসে টিকার যে হার, সেটা কমে 60% হয়ে যায়। কিন্তু হাম এত অতি সংক্রামক ব্যাধি যে এটা টিকাদানের হার সবসময় 90% থেকে 95% এবং তারও বেশি রাখা লাগে। 95% হচ্ছে সবচেয়ে নিরাপদ, কিন্তু 90-এর নিচে নামতেই দেওয়া যাবে না। সেখানে এটা 60% নেমে গিয়েছিল এবং ওই সময় প্রায় 17-18 লক্ষ থেকে 20 লক্ষ শিশু টিকা পায় নাই। টিকা না পাওয়ার ফলে হামের জীবাণু সুযোগ পেয়ে যায় আমাদের কমিউনিটি বা সমাজে প্রবেশ করার, শিশুদের সমাজে। এবং সেই কারণে এখন যে শিশুরা আক্রান্ত হচ্ছেন, এই হার্ড ইমিউনিটি বা গণ রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা তৈরি হয় টিকা দিলে, সেটা না থাকার কারণে এখন একেবারে দুধের শিশু পর্যন্ত আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই মৃত্যুগুলি মূলত ঘটছে, এর কারণ হচ্ছে অন্তর্বর্তী সরকারের অবহেলা, তাদের এক ধরনের আত্মম্ভরিতা এবং তাদের সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা, দুর্বলতা এবং দুর্নীতি, এইসবের কারণে। আপনার কি মনে হয় যে এই ব্যাপারে মানে তাদের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলা করা যায় কিনা? হ্যাঁ, যায়, কিন্তু মুশকিল হচ্ছে তারা তো সরকার হিসেবে এটা করেছেন, মামলাটা হবে সরকারের বিরুদ্ধে। সরকারের বিরুদ্ধে তো সরাসরি মামলা করা যায় না, কোর্টে গিয়ে সরকারকে দায়ী করার জন্য অনুমতি চাইতে হয়। সরকারের বিরুদ্ধে মামলা হচ্ছে রিট।
তো এই সরকারের বিরুদ্ধে তো মামলা করতে গেলে আসলে এটা করা যাবে, অথবা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে সেখানে সরকারকে পক্ষভুক্ত করা যেতে পারে, যে আপনি সচিবের বিরুদ্ধে মামলা করলেন, আপনি উপদেষ্টার বিরুদ্ধে মামলা করলেন, আপনি সহকারী উপদেষ্টার বিরুদ্ধে মামলা করলেন, যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল দুর্নীতিবাজ কিছু লোকজন, এদের বিরুদ্ধে মামলা করলেন, সেটা করা যেতে পারে। আর একই সাথে সরকারকেও দোষী করা যেতে পারে। তবে আইনের তো আমি বিশেষজ্ঞ না, আমি জানি না কিভাবে করে, কিন্তু আমার ধারণা যে নিয়ম থাকলে করা উচিত, তার অবশ্যই দায়ী এবং তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা উচিত। এই যে আরেকটা কথা, এই রোগটা নিয়ে আলোচনা হচ্ছে অনেক রকম ভাবে। তো এটা এই হাম যে রোগটা, এটা কি আসলে এই নিরাময়যোগ্য রোগ কিনা, খুব জটিল কিনা? হাম একটি ভাইরাল ব্যাধি, আমরা টিকা দিই মূলত ভাইরাসের বিরুদ্ধে। হাম নিজে নিজে নিরাময় হবে, যার হয় সে নিজে নিজে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে নিরাময় করে, কিন্তু হামের অনেক জটিলতা রয়েছে। হাম হলে পরে হাম পরবর্তী সময়ে শিশুর দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে, শিশুর নিউমোনিয়া হতে পারে, এবং শিশুর পুষ্টিহীনতা দেখা দিতে পারে, শিশুর এক ধরনের চর্মে সংক্রমণ দেখা দিতে পারে, এরকম অনেক কিছু রয়েছে। তবে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে নিউমোনিয়া এবং এই যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা। তো এইটি যদি ঘটে তাহলে হামের কারণে কিন্তু সারা জীবন একটা জটিলতা বহন করতে হলো, অথবা মৃত্যু হলো নিউমোনিয়াতে, এটা ঘটতে পারে। হাম নিরাময় হবে নিজে নিজে, কিন্তু হাম প্রতিরোধযোগ্য, এটা টিকা দিয়ে করা যেত, সেই কাজটা আমরা করি নাই। মানে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার সেটা ঠিক মতো করেন নাই, বরং বাধাগ্রস্ত করেছেন। এইটা একটা অপরাধ। আর হাম শুধু নয়, হামের সাথে আরও দুইটা টিকা আছে, মিজলসের সাথে মাম্পস এবং রুবেলা। এবং এই যে মাম্পস এবং রুবেলা, এই দুইটা অত্যন্ত ভয়ঙ্কর অসুখ। এটা হলেও পরে দীর্ঘকালীন জটিলতা হতে পারে। যেমন মাম্পসের কারণে পুরুষ বন্ধ্যা হয়ে যেতে পারে, পুরুষের যে সন্তান জন্মদানের প্রক্রিয়া সেটা সে মানে একদম ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। রুবেলার কারণে গর্ভস্থ শিশুর বিকলাঙ্গতা হয়, তারপরে মৃত্যু হয়, যে কারণে শিশু অবস্থায় টিকা দিয়ে দিলে এরা যখন বড় হবে শিশুরা, তখন তাদের রুবেলা হবে না, তাদের সন্তানদের হবে না। তো এই যে একটা প্রজন্মকে ক্ষতিগ্রস্ত করা হলো, আমি মনে করি যে এটা ডক্টর ইউনূসের যে এত এত কুকাজ রয়েছে এই অন্তর্বর্তী সরকারের সময়, তার কুকাজের যে মুকুট, সেই কুকাজের কণ্টক মুকুটে আরও একটি কাঁটা যুক্ত হলো আর কি। তিনি যে কিভাবে জনগণকে অবহেলা করেছেন, তিনি যে কিভাবে মানুষকে মানুষ জ্ঞান করেন নাই, এটা হচ্ছে সেটার প্রমাণ। উনি মানুষকে আসলে ওনার ব্যবসার উপকরণ হিসেবে চিন্তা করেন সবসময়। উনি ঋণ দিবেন, ঋণের টাকা ফিরবে, আরও টাকা আসবে, আরও কোম্পানি করবেন, আরও ব্যবসা করবেন, টাকা আসলেই নাকি মানুষের জীবন ভালো হয়ে যায়, এটা উনি বিশ্বাস করেন। কিন্তু আসলে টাকা দিয়ে মানুষের জীবন ভালো হয় না। ভালো মানুষ টাকাটাকে ঠিকমতো ব্যবহার করতে পারে, কিন্তু ওই মানুষকে তিনি অবহেলা করেছেন। তিনি তো ব্যস্ত ছিলেন তার নিজের প্রতিষ্ঠান ঋণ মকুফ করা, তার কর মকুফ করা, তার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসার সুযোগ বৃদ্ধি করা, এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। প্রথম 3 মাস তিনি কি করেছেন আপনারা খোঁজ নিয়ে দেখেন, এগুলোই করেছেন। নিজেকে এত ভালোবাসে, এত নিজের প্রতি প্রেম, এরকম লোকের দেশ চালাতে আসা উচিত হয় নাই। যে আমি একটু, যেহেতু দেশীয় প্রসঙ্গ আসলো, একটু রাজনীতির প্রসঙ্গে আসি। আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের পুরো সময়টা জুড়ে আমরা দেখেছি যে সংস্কার করা হবে, ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, ছোট প্যাকেজ হলে কী পাবেন, বড় প্যাকেজ হলে কী পাবেন, এগুলো শুনেছি। তারপরে আমরা একটা প্যাকেজ পেয়েছিও। এখন সেই প্যাকেজের বাস্তবায়ন নিয়ে দেখছি আমরা সংসদে নানা রকম বিতর্ক হচ্ছে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক হচ্ছে। আপনার বিজয়ী দল যারা নাকি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসেছে, তারা বলছে একভাবে করবে, আবার যারা সব মিলিয়ে যে জোট 77টা পেয়েছে তারা বলছে আরেকভাবে করবে, এবং না হলে তাদের মতো না হলে বা যারা রাজপথে নামবে। এই যে একটা আন্দোলনের মানে একটা হুমকি, পাল্টা হুমকি, এবং এই যে বিরোধ, আমাদের দেশে এখন নানা ধরনের সংকটও কিন্তু আছে। জ্বালানি সংকট আছে, হাম নিয়ে সংকট আছে, স্বাস্থ্য সংকট আছে। এই সংকটগুলোর চেয়েও যেন তাদের আচরণে মনে হচ্ছে যে এই প্যাকেজ বাস্তবায়নটা বোধহয় বেশি বড় মনে হচ্ছে। তো এই পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? সংস্কারের জায়গায় সংস্কার হবে, আর ক্রাইসিসের জায়গায় ক্রাইসিস মোকাবেলা করা হবে। ক্রাইসিস মোকাবেলা করার জন্য মন্ত্রণালয় আছে, সরকারের এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আছেন, তারা সেটা করবেন। আর সংসদে মূলত আইন প্রণয়ন হবে, আইনকে প্রশ্নের সম্মুখীন করা হবে, কোনো আইন যদি জনগণের জন্য হিতকর না হয় সেটা বাতিল করা হবে, এই কাজগুলি সংসদ করবে। তাই সংসদের এটা তো দায়িত্ব অবশ্যই যে
যে সংস্কারগুলির আলোচনা হয়েছে সেগুলি বাস্তবায়িত করা। বিএনপির দল হিসেবে স্বাধীনতা রয়েছে যে তারা যদি মনে করেন কোনো সংস্কারের প্রস্তাব তাদের দলের নীতিমালার সঙ্গে না মানে যায় না অথবা জনগণের জন্য দীর্ঘমেয়াদে মঙ্গলকর হবে না, তারা সেটা সংসদে আলোচনা করতে পারেন এবং সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে চেষ্টা করতে পারেন। কিন্তু যেটা ঘটেছে সেটা হচ্ছে অতি দ্রুত এই অধ্যাদেশগুলিকে কিন্তু আসলে র্যাটিফাই করতে হবে বা বৈধতা দিতে হবে, কারণ একটা বিধিবিধান রয়েছে যে কতদিনের মধ্যে এটা দিতে হয়। এটা করতে গিয়ে এতগুলি অধ্যাদেশ, তারা কিছু কিছু অধ্যাদেশ অতি দ্রুত তারা রাখছেন আর কিছু কিছু অধ্যাদেশকে তারা একেবারে রাখছেনই না, এরকম একটা অবস্থায় চলে গিয়েছে। সমস্যা হচ্ছে ওইখানে কিছু কিছু অধ্যাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেমন বিচার বিভাগের সচিবালয়টিকে আলাদা করা, সরকারের দখলমুক্ত করা। তারপরে হচ্ছে গুম খুন জনিত যে অপরাধ এবং সেই অপরাধের তদন্ত এবং শাস্তি, এই বিষয়গুলি নিয়ে একটা আইন রয়েছে বা একটা অধ্যাদেশ রয়েছে। তারপরে অঙ্গ প্রতিস্থাপনে যে কিডনি, লিভার, হার্ট এগুলো যে ট্রান্সপ্ল্যান্ট হয়, অঙ্গ প্রতিস্থাপন হয়, সেটা সংক্রান্ত একটা আইন রয়েছে, যেটা বাংলাদেশে না থাকার কারণে বাংলাদেশের বহু রোগীকে বিদেশে যেতে হয়েছে এবং অনেক সময় দালালের হাতে পড়ে সর্বশান্ত হতে হয়েছে, জীবন হারাতে হয়েছে। তো এইগুলির ব্যাপারে আমার মনে হয় যে বিএনপি যদি মানে খোলামেলা আলোচনা করতো তাহলে ভালো হতো। কেন তারা এটাকে আলোচনা নিয়ে যাচ্ছে, কেন তারা দেরি করবে বলে সিদ্ধান্ত নিয়েছে, বা কেন তারা কিছু কিছু জায়গায় পরিবর্তন আনছে, এটা তাদের বলা উচিত ছিল। একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি একটি পুরনো দল, দলের মধ্যে প্রাচীনপন্থী এবং নবীনপন্থী, নতুনপন্থী দুই পক্ষের মানুষই আছে এবং এইখানে বিএনপি একটা শঙ্কা হয়তো অনুভব করছে যে একেবারে সব লাগাম ছেড়ে দিলে দেখা যাবে সরকার দুর্বল, এইটা ভেবে নিয়ে বিরোধী দল উৎপাত করতে পারে বা সরকার পতনের চেষ্টা করতে পারে, এইসব হয়তো চিন্তা করছে বিএনপি। কিন্তু আমি মনে করি যে কিছু কিছু জায়গা রয়েছে এখানে যেগুলি বিএনপির পুনর্বিবেচনা করা দরকার, বিশেষ করে গুম খুন সংক্রান্ত যে বিষয়টি, এটা নিয়ে আসলে খোলামেলা আলোচনা করা দরকার। কেননা কেউ যদি গুম হয়ে যান তাহলে ওইখানে বিএনপির একটা যুক্তি আছে যে গুমের আইনটাই ঠিকমতো, সংজ্ঞাটাই ঠিকমতো নির্ধারণ করা হয় নাই, কিন্তু তদন্ত করতে গেলে সরকারের অনুমতি নিতে হবে। এই জায়গাটা কিন্তু আসলে অসুবিধাজনক, কেননা আমরা দেখেছি অতীতে সরকার নিজেই গুম করে, আওয়ামী লীগ নিজেই গুম করতো, তার নির্দেশে গুম হতো এবং গুম হয়ে তারপরে হয়তো অনেকে হত্যার শিকার হয়েছেন বা কী হয়েছেন আমরা জানি না, উনি হারিয়ে গেছেন, উধাও হয়ে গেছেন, এরকম বহু মানুষ আছে। তো এই যে ঘটনাটি ঘটিয়েছে, এর তদন্ত করার জন্য যদি সরকারের কাছে আবেদন করতে হয় আর সরকার নিজেই যদি এই কাজটা করে থাকে, তাহলে তো আপনি আসলে অপরাধীর কাছে গিয়ে অনুমতি চাইছেন যে অপরাধের তদন্তের। ফলে এই জায়গাগুলি বিএনপির আমার মনে হয় যে খুব ভালো করে খোলাসা করে এগুলিকে মীমাংসা করে ফেলা দরকার, তা নইলে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এবং বিএনপি অহেতুক নিন্দার ভাগিদার হতে পারে। তার চাইতে এই নিন্দা যাতে না হয় এদিকে সচেতন হওয়া দরকার। অঙ্গ প্রতিস্থাপন আসলে একটা হেলথ সার্ভিসের একটা ডিমান্ড। হেলথ সার্ভিস সংক্রান্ত আরও কিছু আইন রয়েছে, যেমন স্বাস্থ্য সুরক্ষা আইন নামে একটা অদ্ভুত আইন আওয়ামী লীগ তৈরি করেছিল, যেখানে ডাক্তার এবং রোগী উভয়কে নির্যাতিত করার একটা সুযোগ এবং আমলাতন্ত্র এসে যখন তখন হাসপাতাল বন্ধ করে দেওয়া, ঔষধের দোকান বন্ধ করে দেওয়া, এইগুলা করার ক্ষমতা, ডাক্তারকে জরিমানা করা, হ্যাঁ, এইগুলা মোবাইল কোর্ট বসিয়ে যাতা হ্যারাস করা, এইগুলা ছিল এই আইনটার মধ্যে। এই আইনটা কিন্তু আসলে পর্যালোচনা করা দরকার এবং এইটা বাস্তবায়িত হয় নাই। ডাক্তাররা, স্বাস্থ্যকর্মীরা প্রতিবাদ করেছেন। কিন্তু এই ধরনের যে আইনগুলি আছে এটা কিন্তু আবার জরুরিও। রোগীর তো নিরাপত্তা দরকার আছে, রোগীর তো অধিকার আছে, ডাক্তারদেরও অধিকার আছে, ফলে এই অধিকার সংক্রান্ত আইনগুলি হওয়া দরকার। কিন্তু উদ্ভট আইন বানানোর ফলে না রোগী অধিকার পাচ্ছে, না ডাক্তার অধিকার পাচ্ছে, না স্বাস্থ্য বিভাগের কোনো সংস্কার হচ্ছে। তাই আমি মনে করি যে বিএনপির মনোযোগ দেওয়া দরকার সেই সব জায়গাতে যেখানে মানুষের জীবন সহজ হয় এবং মানুষ যেন ভুল না বোঝে সরকারকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মনে হচ্ছে যে সরিষার মধ্যে যেমন ভূত থাকে, সরকারের মধ্যেও তো ভূত থাকে এবং এই ভূতগুলোর চরিত্র একই। তো তারা চেষ্টা করে তাদের স্বার্থ দেখার জন্য, নিজের স্বার্থ, ব্যক্তির স্বার্থ, নিজের ক্ষমতা, এগুলো দেখার জন্য। তা আমি বলবো যে বিএনপির সতর্ক হওয়া উচিত, যাতে তারা দ্রুত এমন কোনো সিদ্ধান্ত না নিয়ে ফেলেন যেটার ভুল বোঝাবুঝির ফলে জনগণ তাদের প্রতি কোনো কারণে মনক্ষুণ্ণ হয়। কেননা সময়টা ভালো না, এত ক্রাইসিস সামনে, এইখানে আন্দোলন করার কোনো সুযোগ না দেওয়াই ভালো।
একটা জিনিস আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার 133টা অধ্যাদেশ জারি করেছিল বিভিন্ন সময় পুরো 1.5 বছরে, এবং সেখান থেকে বিএনপি এই বর্তমান যারা আছেন সংসদে এরা প্রথমে এই অধ্যাদেশগুলো নিয়ে একটা কমিটি করেছিল এবং কমিটি একটা যাচাই বাছাই করে 98টা অধ্যাদেশ তারা হুবহু রেখে দিয়েছে, এবং বাদবাকি যে 35টা সেগুলি নিয়ে কিছু বাতিল করে দিয়েছে এবং কিছু হয়তো পরবর্তীতে পর্যালোচনা করবে, কিছু এই সংসদে তুলবেই না এই অধিবেশনে, এরকম একটা ধারণা করে। তার মানে ওই 35টা ভাগ্য আসলে অনিশ্চিত। এটা নিয়ে এনসিপি এবং জামাত আপত্তি করেছে, তারা চাচ্ছে সবই হোক। এবং কালকে দেখলাম যে এনসিপির যিনি আহ্বায়ক আছেন নাহিদ ইসলাম, উনি ডক্টর ইউনূসকে আহ্বান জানিয়েছেন যে এই যে এইভাবে অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, এটাতে ইউনূস সাহেবের এখন চুপ করে থাকা উচিত নয়, ওনারও উচিত আন্দোলনে অংশ নেওয়া, রাজপথে নামা, আর যদি উনি না নামেন তাহলে ওনাকে জনগণের কাঠগড়ায় দাঁড় হতে হবে। আপনার কি মনে হয় এই আহ্বানে সাড়া দিয়ে ডক্টর ইউনূস রাস্তায় নামবেন? না, আমার মনে হয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূস আন্দোলনের ডাকে সাড়া দিয়ে জনগণের অধিকার অর্জনের জন্য রাস্তায় নামবেন। উনি কি এই জুলাই আন্দোলনের সময় রাস্তায় ছিলেন? উনি অলিম্পিকে গিয়েছিলেন পতাকা ওড়াতে, ওনার নিজের খ্যাতি আরও বাড়াতে। উনি 3 দিন যে আসেন নাই, কেন আসেন নাই? ওনার ব্যক্তিগত চিকিৎসা সেটা শেষ করে উনি আসবেন। ফিরে এসে উনি প্রথমে কি করেছিলেন? 1 সপ্তাহের মধ্যে ডাক্তার নিয়োগ করেছিলেন প্রথমে নিজের চিকিৎসার জন্য। আমাদের একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যিনি আমাদের খুবই পরিচিত, আমরা শুনলাম যে তিনি ব্যক্তিগত চিকিৎসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এবং চিন্তা করেন এই জিনিসগুলি খুবই হাস্যকর। ক্ষমতাবান লোকের ব্যক্তিগত চিকিৎসক আবার কি, ওনার কী রোগ হবে উনি আগের থেকে জানে। ওনার থাকবে সরকারি ফিজিশিয়ান যে তাকে প্রাইমারি চিকিৎসা দিবে, এবং সরকারের যে কোনো ফিজিশিয়ানকে তিনি ডাকবেন তার প্রয়োজনীয় রোগের জন্য। ব্যক্তিগত চিকিৎসক মনে করেন পেটের, আর অসুখ হয়েছে চোখে, এই ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ করার যে রাজকীয় প্রথা, এটি তো থাকা উচিত না। এবং ইউনূস সাহেব নিজের বেলায় কিন্তু এটা ঠিকই করেছেন, অন্যের বেলায় উনি খুব সংস্কার বলেন, কিন্তু এইখানে ওনার খুব ভালো লেগেছে, উনি একাধিক ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন। এবং আরও অদ্ভুত ব্যাপার আছে, এই যে ব্যক্তিগত চিকিৎসক নিয়োগ দেওয়ার মধ্যে দিয়ে ওনারা এক ধরনের চিকিৎসকদেরকে অবমাননা করেন, মানে ভৃত্যের মতো আর কি। ওনার পেট শুধু উনিই দেখবেন, আর কেউ দেখতে পাবে না। আবার ওনারা আবার বাইরে গিয়ে এটাকে খুব ফুটায় বলেন, আমি তো অমুকের দেখি। তো মানে এইগুলো আমাকে খুব পীড়িত করে। তো উনি কিন্তু এটা করেছিলেন। তো উনি কিন্তু ফিরে আসার পরে যেসব কথা বলেছিলেন সেগুলো রাখেনও নাই। এখন আন্দোলন উনি করবেন, ওনার বিরুদ্ধেই তো আন্দোলন করার মতো অবস্থা রয়েছে আর কি। এই যে হাম হয়েছে, উনি যে শিশু মৃত্যুর জন্য উনি দায়ী, তারপরে লোকজনকে বিনা বিচার আটক করে রেখেছিলেন, তারপরে তিনি যে ভুয়া মামলা দিয়ে লোকজনকে আটক করেছেন, এক কারণে ধরে নিয়ে গিয়ে আরেক মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছেন, বসিয়ে রেখে মামলা লেখার লোক পাঠানো হয়েছে, পরের মামলা লেখা হয়েছে, এগুলো যে তিনি করেছেন, ওনার বিরুদ্ধেই তো আন্দোলন করার অনেক জায়গা রয়েছে। ওনার অসংখ্য অন্যায় রয়েছে, উনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট করেছেন, নিজের স্বার্থ দেখেছেন ওখানে বসে বসে। এমনকি যাওয়ার আগে উনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে 1 বছরের জন্য এসএসএফ নিয়েছেন, এগুলো করেছেন না? উনি তো করেছেন। নোবেল পুরস্কার পেলে কাউকে কর দিতে হবে না। তারপরে ওনার গ্রামীণ ব্যাংক ছিল, থানা পর্যন্ত ঋণ দেওয়ার ক্ষমতা, এটাকে শহর পর্যন্ত ঋণ দেওয়ার ক্ষমতা দিয়ে দিয়েছেন। অথচ এটার কাজই ছিল যে হতদরিদ্র লোক, যারা পেরিফেরাল জনগোষ্ঠী, যারা প্রান্তিক জনগোষ্ঠী, তাদেরকে ভালনারেবল জনগোষ্ঠী, তাদেরকে তার ঋণ দেওয়ার কথা। এখন উনি শহরে এসে ঋণ দিবে। তো উনি আসলে ওনার ঋণের জাল আরও বৃদ্ধি করার জন্য ওনার প্রতিষ্ঠানকে ক্ষমতায়িত করেছেন, সরকারের শেয়ার কমিয়ে দিয়েছেন, মানে পার্টনার বিদায় করছে। সরকার ছিল ওনার পার্টনার, উনি কি করেন নাই। তো উনি রাস্তায় গিয়ে দাঁড়ালেও উনি ডিমের ভয়ে আসবেন না। আমি আপনাকে বলি জনাব মাসুদ কামাল, উনি ডিমের ভয়ে, কলা টমেটোর ভয়ে উনি রাস্তায় এসে দাঁড়াবেন না, ওনার পক্ষে সম্ভব না। আর এসএসএফ নিয়ে একটা লোক আন্দোলন করতে কিভাবে আসবে? এসএসএফ পাহারা দিয়ে আন্দোলন হয় না। এসএসএফ প্রথমেই তো ওনাকে বাধা দিবে যে আপনি ওখানে যায়েন না, ওখানে গেলে পরে আপনাকে ডিম মেরে দিবে। তো এটা হবে না, উনি আসবেন না। কিন্তু ওনাকে যে দাবিটা জানাতে পেরেছেন নাহিদ, আমি নাহিদকে এই জন্য ধন্যবাদ জানাই। নাহিদ ঠিক জায়গাতে হাত দিয়েছেন, অর্থাৎ এই নাহিদদেরকে তিনি রাস্তায় নামিয়ে দিয়ে মই দিয়ে আকাশে তুলে মই সরিয়ে নিয়েছেন। এখন কিন্তু উনি জাপানে ঘুরে বেড়াচ্ছেন, হ্যাঁ, এবং নাহিদরা এইখানে আন্দোলন করবে, ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়িয়েছে। তো উনি নাহিদ ঠিকই বলেছেন, কিন্তু এটার মধ্যে দিয়ে নাহিদ আবার একটা না বলা সত্য স্বীকার করে নিয়েছেন, ইউনূস সাহেব যে তাদের গডফাদার।
জি। এইটা আবার তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছেন। এত লোক থাকতে উনি ইউনূস সাহেবকে ডাকেন কেন? কারণ ইউনূস সাহেব এগুলার বুদ্ধি টুদ্ধি দিয়ে উনি এখন জাপানে, আর এরা এখন কি রাস্তায় নেমে মার খাবে? নাহিদ ইসলামরা অবশ্যই সেটা মনে করে যে রাস্তায় নামলে যদি কোনো পরিস্থিতি হয়, সেই পরিস্থিতি ইউনূস সাহেবের উপর দিয়ে যাবে। কিন্তু ইউনূস সাহেব তো পেটের চিকিৎসা না করে 3 দিনের আগে দেশে ফিরতে চান নাই। যেখানে দেশে রাতের বেলা রাত জেগে লোককে চোর ডাকাত পাহারা দিতে হচ্ছে, উনি কিন্তু ওনার পেট ঠিক করে তারপরে বাংলাদেশে এসেছেন। তো ইউনূস সাহেব কিন্তু আসবেন না। ইউনূস সাহেব যদি পেট ব্যথা করে, উনি কিন্তু ফ্রান্সে থেকে যাবেন এবং ফ্রান্সে বসে থেকে পেটের চিকিৎসা করবেন। এখানে আন্দোলন হবে, তারপরে যখন আন্দোলন শেষ হবে, ওনাকে যখন ডাক দিয়ে বলা হবে আপনি আসেন, তখন উনি এসে বসে পড়বেন এবং আবার শুরু করবেন। আবার আলী রিয়াজ, আবার ফায়েজ তাইয়েব, আবার এরকম বিদেশ থেকে লোকজন আমদানি করবেন। উনি কিন্তু একজন অপরচুনিস্ট। হ্যাঁ, উনি সুবিধা খোঁজেন এবং সুবিধা যেখানে পান সেখানে উনি ঢুকে পড়েন। উনি এটাই হচ্ছে অবস্থাটা। এবং আপনি যদি মনে করেন সেলফ লাভিং যে একটা ক্যারেক্টার, এটা যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন ওনার প্রতিষ্ঠানগুলিতে ওনার হিউজ সাইজের ছবি সব ঝুলানো আছে। উনি অন্যের ছবি নামিয়ে নিতে খুব পারদর্শী, কিন্তু নিজের সব প্রতিষ্ঠানে ওনার এমন সাইজের ছবি আছে যে দেখলেই বুঝবেন যে কে কাকে ভালোবাসে। এমনকি তার নিজের প্রতিষ্ঠানের নিচে তার নিজের নামে জাদুঘর আছে। হ্যাঁ, দারিদ্রকে জাদুঘর পাঠানোর কথা ছিল, কিন্তু উনি নিজে জাদুঘরে ঢুকে বসে আছেন জীবিত অবস্থায়। এবং সেখানে ঢুকলে পরে আপনি বুঝতে পারবেন যে কিভাবে তাকে মহান করে তোলা হয়েছে ওই জাদুঘরের মধ্যে। তো এই বিষয়গুলি রয়েছে। একটা চূড়ান্ত নার্সিসিস্ট, যিনি কিনা আত্মপ্রেমী, তিনি কোনোভাবেই আন্দোলনে তো যোগ দিবেনই না, উনি আন্দোলনের ধারে কাছ দিয়েও হাঁটবেন না। এবং এখন তিনি আবার তার বিদেশি বন্ধুদের সাথে সময় কাটাবেন এবং হয়তো এমন হতে পারে আরেকটা মেডেল, আরেকটা নোবেল, আরেকটা পুরস্কার। হ্যাঁ, উনি একজন পুরস্কার নির্মিত লোক। রাজনীতিবিদের পুরস্কার হচ্ছে ভোট। রাজনীতিবিদ কিন্তু এই পদবি পদকের জন্য পিছনে ছুটে না, কিন্তু উনি যেহেতু একজন কর্পোরেট পার্সন এবং উনি যেহেতু একজন লার্নেড পার্সন, ওনার কাছে মানুষের চাইতে মেডেল, মানুষের খাবারের চাইতে নোবেল, এবং ওনার কাছে বাংলাদেশের চাইতে আমেরিকা কিংবা ব্রিটেন কিংবা ফ্রান্স অনেক বেশি দরকারি এবং জরুরি, এবং উনি সেটাই করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওনার পক্ষে কখনো এসে পল্টনে কিংবা শাহবাগের মোড়ে দাঁড়ানো সম্ভব না। উনি এই পুরো সময়ে আপনি লক্ষ্য করে দেখেন, উনি জনগণের সাথে কোনো সভা করেন নাই, উনি কোনো জনসভা করেন না। উনি একটা সভা করেছেন রোহিঙ্গাদের সাথে, কারণ যে আন্তর্জাতিক লোক এসেছিল, হ্যাঁ, ওই গোতেরে এসেছিল, সেজন্য উনি রোহিঙ্গাদের সাথে গিয়ে সভা করেছেন। কিন্তু উনি ডাক্তারদের সাথে সাক্ষাৎ দেন নাই, ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ দেন নাই। আর এই যে মাসুদ কামাল সাহেব, আপনি বা আপনার মতো সাংবাদিকরা যারা এখন কাজ করে, উনি কোনো বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটা প্রেস কনফারেন্স করেন নাই। একটা লোককে দিয়ে দিয়েছিলেন, কি জানি নাম, শফিক। সারাদিন শফিক আবল তাবল কথা বলেছে, কখনো ডাস্টবিন নিয়ে কথা বলেছে, কখনো চৌবাচ্চা নিয়ে কথা বলেছে, কখনো প্রেশার নিয়ে কথা বলেছে, কখনো আমার স্যারের কোনো গাড়ি নাই, বাড়ি নাই, এইসব বলেছে। হ্যাঁ, কিন্তু আমরা যখন দেখলাম যে সম্পদের হিসাব ঘোষণা করা হলো, আমরা দেখলাম স্যারের বিদেশে সম্পদ আছে, টাকা বা কিছু একটা আছে, তো ওনার বাড়ি নাই, গাড়ি নাই। কিন্তু জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডক্টর আব্দুল নূর তুষারের বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।